নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদীপ। আর আমরা ইনফ্লেশন কীভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা আমরা দুটো লেকচারে কমপ্লিট করবো বলেছিলাম। তো ইনফ্লেশন কীভাবে কন্ট্রোল করা হয় এটা আজকে সেকেন্ড লেকচার। আজ আমরা এই লেকচারের মাধ্যমে এমন কিছু ফ্যাক্ট জানবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আরবিআই কীভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করে। সেগুলো আগের দিন আমরা দেখেছি যে ইনফ্লেশনকে কন্ট্রোল করা হচ্ছে সিআরআর, এসএলআর এগুলোকে বাড়িয়ে কমিয়ে ওপেন মার্কেট অপারেশন দেখেছি, কিন্তু আজকে আমরা দেখব ব্যাঙ্ক রেট, রিপো রেট এবং রিভার্স রিপো রেট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা রয়েছে ব্যাঙ্ক রেট, রিপো রেট নয় ব্যাঙ্ক রেট, আমি রিপো রেট বলতে যাচ্ছিলাম। তো প্রথমে রয়েছে ব্যাঙ্ক রেট। আমরা গতদিনই ইনফ্লেশন প্রথমে বলে দিয়েছিলাম, ইনফ্লেশন নিয়ে আমি 3টে লেকচার নিয়েছি পরপর। তো তবু আমি আরেকবার ইনফ্লেশনের ধারণাটা দিয়ে দিচ্ছি। যদি মার্কেটে সবার হাতে বেশি বেশি টাকা এসে যায় এবং প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় তাহলে বুঝবেন ইনফ্লেশন। তো এই হলো ইনফ্লেশন। তো ব্যাঙ্ক রেট কি এটা আগে একটু বলে নিই, যদিও আমরা এগুলো আলোচনা করেছি। তো ব্যাঙ্ক রেট হচ্ছে কোনো ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে যদি দীর্ঘমেয়াদী ঋণ নেয়, কোনো ব্যাঙ্ক, মনে রাখবেন ব্যাঙ্ক ঋণ নিচ্ছে কার কাছ থেকে? আরবিআইয়ের কাছ থেকে। ব্যাঙ্ক ঋণ নিচ্ছে আরবিআইয়ের কাছ থেকে এবং ঋণটা হবে দীর্ঘমেয়াদী ঋণ এবং এটা দীর্ঘমেয়াদী ঋণ নেবে। কিন্তু এখানে মনে রাখবেন কোনো রকম গভর্নমেন্ট বন্ড কিন্তু রাখতে হয় না, অর্থাৎ কোল্যাটারাল রাখতে হয় না, কোনো কিছু বন্ধক রাখতে হয় না, যেমনটা রিপো রেটের ক্ষেত্রে রাখতে হয়। এখানে কিন্তু কোনো কিছু বন্ধক রাখতে হয় না। ব্যাংকের যদি দীর্ঘমেয়াদী কোনো টাকার দরকার হয় তাহলে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেবে। আরবিআইয়ের কাছ থেকে লোন নেবে কিসের বেসিসে? কোনো কোল্যাটারাল রাখতে হয় না এখানে, তবে ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। তো এটাই হচ্ছে ব্যাঙ্ক রেট। তো ব্যাঙ্ক রেট বাড়ালে বা কমালে কীভাবে ইনফ্লেশন কন্ট্রোল হয় এবার একটা সেটা বুঝবো। ধরুন আরবিআই কোনো ব্যাংকের ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিল। ধরুন প্রথমে ব্যাংকের ব্যাঙ্ক রেট ছিল কত? ব্যাঙ্ক রেট ছিল ধরুন 5% ব্যাঙ্ক রেট ছিল, ঠিক আছে। নেক্সট আরবিআই করলো ওই ব্যাংকের ব্যাঙ্ক রেট 10% করে দিল। এবার দেখুন, ব্যাঙ্ক রেট হচ্ছে ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে যে পার্সেন্টে লোন নেবে। তো যেই আরবিআই ব্যাংকের ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিচ্ছে তখন ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে বেশি পরিমাণে লোন নিতে পারবে না, কারণ বেশি পরিমাণে যদি সে লোন নেয় তাহলে তাকে বেশি পরিমাণে সুদ দিতে হবে। তো সেই জন্যে ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিলে ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে বেশি পরিমাণে লোন নিতে পারবে না। আর ব্যাঙ্ক যদি আরবিআইয়ের কাছ থেকে বেশি পরিমাণে লোন নিতে না পারে তো অল্প যে লোন থাকবে, অল্প যে টাকাটা তার কাছে থাকবে, যে অ্যামাউন্টটা থাকবে, যে ইনিশিয়াল থাকবে, সেটা এবার ব্যাঙ্ক বাকিদেরকে লোন দেবে। কোনো কোম্পানি বলুন, কোনো ইন্ডিভিজুয়াল বলুন, কার লোন বলুন, হোম লোন বলুন, প্রত্যেকটা লোন দেবে। তো এই সব লোন দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক তখন কি করবে? তার লোনের রেটটা বাড়িয়ে দেবে। লোনের রেট বাড়ালে কী হবে? লোনের রেট যদি বাড়িয়ে দেয়, আপনার যদি ধরুন আপনার কার লোন নেওয়ার আছে, যদি প্রথমে রয়েছে 10% হারে, তো 10% থেকে যদি 20% করে আপনি বলবেন না আমি এখন কার লোন নেবো না, কয়েকদিন পরে নেবো, লোন রেটটা একটু কমুক, তাহলে মার্কেটে টাকা কিন্তু নতুন করে ঢুকবে না, সবাই লোন নিতে চাইবে না। লোন না নিলে কী হবে? মার্কেটে টাকাটা কমে যাবে, আর মার্কেটে টাকা কমা মানে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। তো বোঝা গেল আশা করি। আমি আরেকবার এক্সপ্লেন করছি। ব্যাঙ্ক রেট, ব্যাঙ্ক রেট কি? ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে দীর্ঘমেয়াদী লোন নিচ্ছে। তো ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে তো দীর্ঘমেয়াদী লোন নিচ্ছে। ধরুন প্রাথমিক ক্ষেত্রে ব্যাঙ্ক রেট ছিল 5%, তো আরবিআই সেই ব্যাঙ্ক রেটটা বাড়িয়ে 10% করে দিল। ব্যাঙ্ক রেট বেড়ে যাওয়ার অর্থ কী? ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে কম লোন নেবে, কেননা আমি ধরুন আপনার কাছ থেকে লোন নেবো, আপনি 5% হারে লোন দিলে আমি হয়তো 100 টাকা লোন নিচ্ছি, কিন্তু আপনি যেই আমাকে 10% হারে লোন দিচ্ছেন আমি তখন অত টাকা তো লোন নিতে পারবো না, আমাকে তো বেশি পরিমাণে সুদ দিতে হবে। তো ব্যাঙ্ক তখন আরবিআইয়ের কাছ থেকে কম লোন নেবে যদি আরবিআই ব্যাঙ্কের ব্যাঙ্ক রেটটা বাড়িয়ে দেয়। তো তখন ব্যাঙ্ক কী করবে? বেশি প্রফিটের জন্য আপনাদেরকে যে হোম লোন দেয়, কার লোন দেয়, এডুকেশন লোন দেয়, সেই লোনের রেটটাও তখন বাড়িয়ে দেবে। আর লোনের রেট বাড়িয়ে দিলে কী হবে? আপনি ব্যাঙ্কের থেকে বেশি পরিমাণে লোন নিতে পারবেন না, আর ব্যাঙ্কের থেকে বেশি পরিমাণে লোন নিতে না পারলে মার্কেটের টাকাটা কমে যাবে, মার্কেটের টাকা যা ছিল ঠিক একই থাকবে, তাহলে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। তার অপোজিট হচ্ছে ডিফ্লেশন। তো আরবিআই ব্যাঙ্ক রেট কমিয়ে দিলে ব্যাঙ্ক বেশি পরিমাণে আরবিআইয়ের কাছ থেকে লোন নেবে এবং বেশি
প্রফিটের জন্য এবং বেশি পরিমাণে লোন দেওয়ার জন্য ব্যাংক তখন তার লোন রেটটা কমিয়ে দেবে, তার ফলে আপনি বেশি পরিমাণে লোন নেবেন, বাজারে টাকা চলে আসবে। তো এইভাবেই কিন্তু ব্যাংক রেটের মাধ্যমে ইনফ্লেশন এবং ডিফ্লেশন কন্ট্রোল করা হয়। তো নেক্সট রয়েছে রিপো রেট এবং রিভার্স রিপো রেট। তো রিপো রেট এবং রিভার্স রিপো রেট দুটোর ক্ষেত্রেই বলে দিই, এখানেও কিন্তু ব্যাংক আরবিআইয়ের কাছে থেকে লোন নেয়, কিন্তু ব্যাংককে আরবিআইয়ের কাছ থেকে এই লোনটা নেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি জিসেক গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু বন্ধক রাখতে হয়। ব্যাংক রেটের ক্ষেত্রে কোনো রকম কোলাটারালের প্রয়োজন হয় না, কিন্তু রিপো রেট এবং রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি বন্ধক রাখতে হয়। রিপো রেটের ক্ষেত্রে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়, তার পরিবর্তে আরবিআই ব্যাংকে টাকা দেয়, গভর্নমেন্ট সিকিউরিটি রাখে আরবিআইয়ের কাছে, আর তার পরিবর্তে আরবিআই ব্যাংকে লোন দেয়। এবং মনে রাখবেন রিপো রেট হচ্ছে শর্ট টার্ম, রিপো এবং রিভার্স রিপো এই দুটো কিন্তু শর্ট টার্মের লোন। রিপো রেট 7 থেকে 14 দিন, খুব বেশি হলে ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত রিপো রেটের ভ্যালিডিটি থাকে। তারপর আপনি একদিনের জন্য লোন নিতে পারেন, অর্থাৎ ব্যাংক একদিনের জন্য আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে পারে, তারপর 1 ঘন্টার জন্য লোন নিতে পারে, এই রকম হয়। কিন্তু রিপো রেটটা কিন্তু এইভাবেই স্থির করা হয়। তো ধরুন ব্যাংকের 100 কোটি টাকার দরকার, তো ব্যাংক 100 কোটি টাকার একটা গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছে দেবে। আরবিআই ধরুন 4% হারে রিপো রেট স্থির করে দিল এবং আরবিআই ব্যাংকে 100 কোটি টাকা দিল। এবার ব্যাংক আবার পরে স্থির করলো যে ওই গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংক আবার পুনরায় কিনে নেবে এই গভর্নমেন্ট সিকিউরিটি, তখন 4% লোন দিয়ে 104 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইয়ের কাছ থেকে কিনে নিল। সেই জন্য রিপারচেস অপশান এটাকেই বলা হয় কিন্তু রিপো রেট। তো রিভার্স রিপো রেট কি? রিভার্স রিপো রেটে আরবিআই সবসময় টাকার প্রয়োজন হয় এটা নয়, কিন্তু ব্যাংক যদি আরবিআইয়ের কাছে টাকা জমা রাখে তখন কিন্তু সেটাকে রিভার্স রিপো রেট বলা হয়। সম্পূর্ণ উল্টো, রিপো রেট হচ্ছে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে লোন নেবে, এবং রিভার্স রিপো হচ্ছে আরবিআই ব্যাংকের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে লোন নিচ্ছে। তো এবার যেই রিপো রেটটা বাড়িয়ে দেওয়া হয়, রিপো রেট বাড়িয়ে দেওয়া হলে কী হবে? ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে কম পরিমাণে লোন নেবে, একেবারে ব্যাংক রেটের মতো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে কম পরিমাণে লোন নেবে। ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে যদি কম পরিমাণে লোন নেয় তাহলে বাজারে বেশি পরিমাণে সে লোন দিতে পারবে না, আর বেশি পরিমাণে লোন দিলেও সে লোনের রেটটা বাড়িয়ে দেবে। লোনের রেট বাড়িয়ে দিলে আপনি কম পরিমাণে হোম লোন নেবেন, কার লোন নেবেন, এডুকেশনাল লোন নেবেন, তখন কি হবে? মার্কেটে টাকাটা স্থিত হয়ে যাবে বা মার্কেটে টাকাটা কমে যাবে। তো এটাকেই কিন্তু বলা হয়, এইভাবে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হবে। আবার রিপো রেট যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে বেশি পরিমাণে লোন নেবে, তার ফলে কী হবে? ব্যাংক যদি আরবিআইয়ের কাছ থেকে বেশি পরিমাণে লোন নেয়, বাজারে বেশি পরিমাণে টাকা ছাড়বে ব্যাংক, লোন ছাড়বে, আর এবং কম সুদের হারে ছাড়বে, তখন আপনি বেশি পরিমাণে লোন নেবেন, আপনার কাছে টাকা আসবে, ডিফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস ভুল করে, স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, রিভার্স রিপো রেটের ক্ষেত্রে এরা রিপো রেটের অপোজিট করে দেয়। কিন্তু এখানে বোঝার আছে, চলুন এক্সাম্পল হিসেবে দেখব। রিভার্স রিপো রেটে আমি কি বলেছি? রিভার্স রিপো রেটে বলেছি ব্যাংক আরবিআইয়ের কাছে জমা রাখে বা আরবিআইয়ের দরকার হলে আরবিআই ব্যাংকের কাছ থেকে লোন নেয়, বা কোনো ব্যাংক ব্যাংকের কাছ থেকেও লোন নিতে পারে, ওটা আলাদা ব্যাপার, রিপো রেটের ক্ষেত্রে হয় সেটা। তো যাই হোক, ধরুন রিপো রেট খুব বেশি, রিপো রেট ধরুন আরবিআই রিপো রেটটা বাড়িয়ে দিল, তখন ব্যাংক কি করবে? ব্যাংক তার কাছে যা বেশি টাকা রয়েছে, ধরুন একটা ব্যাংকের কাছে, এসবিআইয়ের কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে, এক্সট্রা টাকা রয়েছে, সে কী করবে? সেটা তাহলে সে রিভার্স রিপো রেটের মাধ্যমে আরবিআইয়ের কাছে সে টাকাটা রেখে দিল। আরবিআইয়ের কাছে টাকাটা রাখলে কী হবে? সে একটা সুদ পাচ্ছে, রিভার্স রিপো রেটের মাধ্যমে সে একটা সুদ পাচ্ছে, ধরুন 4% রিভার্স রিপো রেট। তো ব্যাংক আরবিআইয়ের কাছে 4% রিভার্স রিপো রেটে টাকাটা রেখে দিল, 100 কোটি টাকা রেখে দিল, তাহলে সে প্রতি বছরে 4 কোটি টাকা করে পাচ্ছে, ব্যাংকের লাভ হচ্ছে। কিন্তু এখানে দেখুন, এখানে যদি এই রিভার্স রিপো রেটটা আরও বাড়িয়ে দেওয়া হয়, রিভার্স রিপো রেট যদি আরও বাড়িয়ে দেওয়া হয়, ব্যাংক তো আরও বেশি পরিমাণে টাকা আরবিআইয়ের কাছে রাখবে। আরও বেশি পরিমাণে টাকা যদি আরবিআইয়ের কাছে রাখে, তাহলে বাজারে সে কম লোন দেবে। বাজারে যে পরিমাণে লোন দিল তার থেকে যদি আপনার রিভার্স রিপো রেটটা বেশি হয়ে যায়, তাহলে ব্যাংক বাজারের থেকে রিভার্স রিপো রেটের মাধ্যমে আরবিআইয়ের কাছে রাখবে। কেননা দেখুন, বাজারে লোন দিলে সেটা কিন্তু সিকিউর না, হয়তো কত টাকা হয়তো ফেরত, আমি গরিব মানুষ, আমি 1 কোটি টাকা নিলাম ব্যাংকের কাছ থেকে অনেক কষ্টে বুঝিয়ে ভাজিয়ে, কিন্তু আমি ব্যাংকে টাকাটা শোধ দিতে পারবো কিনা ব্যাংক কিন্তু সেটা নিশ্চিত নয়। কিন্তু আরবিআইয়ের কাছে রাখাটা অনেক বেশি সেফ ব্যাংকের, তো ব্যাংক সেটা রিভার্স রিপো রেটের মাধ্যমে আরবিআইয়ের কাছে জমা দেবে। তার ফলে কি হচ্ছে? বাজারে টাকাটা কিন্তু কমে যাচ্ছে, বাজারে ব্যাংক লোন কম দিচ্ছে, তো ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাচ্ছে।
তো স্টুডেন্টরা সবসময় ভুল করে যে রিভার্স রিপো রেটের ক্ষেত্রে ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা রাখে ঠিকই, কিন্তু রিভার্স রিপো রেট কমালেই সবাই ভাবে যে ইনফ্লেশন কন্ট্রোল হবে, কিন্তু তা নয়। এখানে কিন্তু রিপো রেটের অপোজিট করলে হবে না। এখানে রিপো রেটের মতোই কিন্তু রিভার্স রিপো রেট যদি ইনক্রিজ করা হয় তাহলে ইনফ্লেশন কন্ট্রোল হবে, এবং রিভার্স রিপো রেট যদি ডিক্রিজ করা হয় তাহলে ডিফ্লেশন কন্ট্রোল হবে। তো চলুন আমরা আগের দিনের মতো একটি ছক দেখে নেবো, ছকের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো রিপো রেট, আপনারা যদি এর আগের জিনিসগুলো কিছু বুঝতেও নাও পেরে থাকেন, তাও কিন্তু এই ছকটা মুখস্থ করা যায়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তো ডব্লিউবিসিএস মেন্সে তো আসার চান্স খুবই বেশি, ইভেন ইউপিএসসি প্রিলিমিনারিতেও মাঝে মধ্যে 2-1টা কোশ্চেন দেখা যায় এই রিলেট, তবে এতটা সহজ দেয় না, একটু ঘুরিয়ে দিয়ে দেয়। তো আপনার 2014 সালে একটা ইকোনমিতে আমি এই ছকটা দিলাম, আর আগের দিন যে ছকটা দিয়েছিলাম এই দুটো ছক থেকে একটা কোশ্চেন এসেছিলো, অর্থাৎ 3টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল, তার মধ্যে কারেক্ট অ্যান্ড রং। আমি কোশ্চেনটা বলার চেষ্টা করছি, আমার কাছে খাতায় লেখা ছিল কোশ্চেনটা, না সরি এখন টাইম নেই, পাচ্ছি না আমি কোশ্চেনটা। হ্যাঁ মনে পড়েছে, কোশ্চেনটা ছিল ফাইন্ড কারেক্ট স্টেটমেন্ট। বলছে টু কমব্যাট ইনফ্লেশন আরবিআই শুড পারসিউ চিপ মানি পলিসি, আর স্টেটমেন্ট সেকেন্ড ছিল যে টু কমব্যাট ডিফ্লেশন আরবিআই শুড ইনক্রিজ এসএলআর। তো সঠিক উত্তর হবে এ অ্যান্ড বি, কোনোটাই নয়। তবে সেটা আপনারা যদি এই ছকটা মনে রাখতে পারেন তাহলে আপনার অ্যান্সার দেওয়া কোনো রকম কঠিন হবে না, কিন্তু আপনি যদি ছকটাই না বোঝেন, এতগুলো আমি যে এতদিন ধরে বোঝাচ্ছি এইগুলো যদি বুঝতেই না পারেন, প্রথম থেকে লেকচার না দেখেন আপনি তো বুঝতে পারবেন না। আপনি রিপোর্টেড ভালোভাবে বুঝলেন না, আমি তো এখানে জাস্ট বেসিকটা বলে দিলাম, এই বেসিক শুনে কিন্তু আপনি রিপোর্টের সম্পর্কে ধারণা করতে পারবেন না। এর আগের লেকচারে আমি রিপোর্টের সম্পর্কে ডিটেল লেকচার নিয়েছি। তো রিপো রেট, রিভার্স রিপো রেট এবং ব্যাংক রেট, ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে কিন্তু 3টেই বাড়াতে হবে, ডিফ্লেশন কন্ট্রোল করতে গেলে 3টেই কমাতে হবে। রিপো রেট বাড়ালে বাজারে বেশি হারে লোন দেবে, মানে বেশি রেটে লোন দেবে, রিভার্স রিপো রেট কমালে বাজারে বেশি রেটে লোন দেবে, ব্যাংক রেট বাড়লেও কিন্তু বেশি হারে লোন দেবে। তার ফলে কী হবে, ইনফ্লেশন কন্ট্রোল হবে। আর কমিয়ে দিলে রিভার্স রিপো এবং ব্যাংক রেট কমিয়ে দিলে কিন্তু কম হারে লোন দেবে, তার ফলে ডিফ্লেশন কন্ট্রোল হবে, বেশি পরিমাণে বাজারে টাকা আসবে। তো এই ছিল টোটাল লেকচারটা, ছোট্ট লেকচার নিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আমি এখন একটু টেনশনে রয়েছি, কেননা নেক্সট কি শুরু করব, এক্সটার্নাল সেক্টর শুরু করব নাকি ফিনান্সের ওই পার্টটা শেষ করে নেবো। তো আপনারা যদি সাজেশন দিতে পারেন তো অবশ্যই দেবেন। তো আমি চেষ্টা করছি এক্সটার্নাল সেক্টর কিংবা ফিনান্স, আমি দেখছি কোনোটা মানে কোন সিলেবাসটা আগে করলে বুঝতে অনেকটা সুবিধা হয়, আমি একটু রিসার্চ করে দেখি, তারপরে আমি শুরু করে দিচ্ছি। তো চলুন, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন, গুড বাই।